নাসিরউদ্দিন পাটোয়ারির বাবা রাজাকার, তার মাও মহিলা রাজাকার নাকি? সে বলছে তার বাবা জামাত করে, মাও জামাত করতো গোপনে গোপনে, এবং সেও শিবিরের। তার মানে সে একটা রাজাকার শাবক। তা রাশেদ খান কি রাজাকার শাবক? হ্যাঁ বলেন, রাজাকার শাবক সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে, আর রাশেদ খানকে সম্মানিত করা যাবে না? রাশেদ খান তো অন্তত রাজাকার শাবক না নাকি? এইটাই পার্থক্য। ও যেন ওর জাতটা চেনে। ও হলো রাজাকারদের পক্ষে অ্যাডভোকেসি করতেছে, আর আমরা দেশের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। দুটা আলাদা রাজনৈতিক দল, আলাদা রাজনৈতিক সত্তা। ও যে এরকম ভাবে রাজাকারদের নিয়ে অ্যাডভোকেসি করে, আমাদেরও এরকম জাতীয়তাবাদী দল আমাদের রাজনৈতিক বন্ধু, আমরা সেই জায়গা থেকে তাদের পক্ষে কথা বলি। রাশেদ খানকে যখন কোটা আন্দোলনের মধ্যে 15 দিনের রিমান্ডে নিল, সে যে বললো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো, তখন আপনারা কান্না করছিলেন না? আবেগ লাগছিল না? তখন আবেগ লাগছিল, এখন আবেগ লাগে না কেন? বিএনপির পক্ষে গেছে দেখে, বিএনপির পক্ষে যাওয়া ক্রাইম জিজ্ঞাসা করছি, তখন আবেগ লাগেনি? আমরা বয়স কম, আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, হ্যাঁ, কিন্তু এই আমরা যারা অল্প বয়স্ক হিসেবে আছি, তারা ছোট ছোট জায়গায় রাজনীতির বিভিন্ন মোড়ে মোড়ে যেই ভূমিকাগুলো নিয়েছে, এই ভূমিকাগুলো নেওয়ার সময় তো বলেননি তোর বয়স অল্প, এত বড় ভূমিকা নিছিস কেন? তাই না? এইখানে বাইতুল মোকাররমের এখানে গায়েবানা জানাজা দেওয়া হয়েছে, ওইদিকে বিএনপির বড় ভাইয়েরা আসতে পারতেছে না, টেনশনে আছে, পুলিশ টুলিশ চাপ দিয়ে রাখছে। আমরা কি করলাম, খুব অল্প বয়স, এখান থেকে রাস্তা দিয়ে হাইটা আমরা যে এখানে জানাজা নেওয়া শুরু করে দিলাম। বাইতুল মোকাররমে ঢোকা যাচ্ছে না, এখানে করলাম, আমি মেমতি করলাম। তা আপনি যে আমার প্রশ্ন করবেন যে তুমি এত ছোট বয়সে এত কিছু বলো কেন, তখন তো প্রশ্ন করেননি যে আমি এত অল্প বয়সে ইমামতি করছি কেন এখানে। তারপরে রামপুরাতে এই যে সমন্বয় একটা আন্দোলন বন্ধ করে দিচ্ছে, তো ওইখানে দাঁড়ায় যে বললাম দেশের মালিকানা বুঝে নিতে আসছে, সারা দেশে নতুন করে আন্দোলনের বার্তা দিলাম যে আন্দোলন বন্ধ হয়নি, ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠবে, এই যে বার্তা দিলাম। তখন তো জিজ্ঞাসা করেনি বয়স কম কেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বলে, এটা যদি বলে যে তার বাবা এবং মা দুইজনই জামাত করত এবং সেও এক্স শিবির, তাহলে পাটোয়ারিকে রাজাকার শাবক বলতে খুব বেশি সমস্যা হবে কি? পাটোয়ারি রাগ করলা? তুমি নিজে বলতেছো তোমার বাবা জামাত করে, জামাত কি? জামাত হলো রাজাকারদের দল। তাহলে তোমাকে যদি কেউ রাজাকার শাবক বলে অন্যায় হবে? হ্যাঁ, তুমি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই মাদক ব্যবসা করে বলছো না, কোনো প্রমাণ ছাড়াই তুমি যদি এই কথা বলতে পারো, কিন্তু তোমার স্টেটমেন্ট অনুযায়ী তাহলে তো তুমি তো রাজাকারের বাচ্চা। হ্যাঁ, কি তুমি কিসের এনসিপি? একটা দলে দায়িত্বশীল জায়গায় থেকে তুমি যখন বলো তুমি হলো শিবিরের বয়াত নিছো, শপথ করছো, আরে মানুষ তো একটা দলে থাকা অবস্থায় অন্য আগের ইতিহাসগুলো এভাবে বলে কেউ? ওরা আনন্দিত হয়, ওরা রাজাকার পরিচয়কে সম্মানিত বোধ করে। তাহলে সম্মানিত যদি বোধই করো, তাহলে আমরা বললে আবার মাইন্ড করো কেন? মাইন্ড করো কেন বলো? এই জুলাইয়ের পরে এই রাজাকারদেরকে মাথায় তুলছে কারা? কারা মাথায় তুলছে? এই যে মাহমুদা মিতুরা যেভাবে চিল্লানি দিয়ে একটা বলছে সৎ লোকের শাসন কেবল জামাতি প্রতিষ্ঠা করতে পারবে, এই চিল্লানিতে তো ভোটে দিতে দেওয়ার কথা। আজকে দেশে সৎ লোকের শাসন প্রয়োজন, আর এই সৎ লোকের শাসন একমাত্র জামাত ইসলামী দিতে পারবে, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। আর কোন দলের ক্ষমতা নাই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার। বাপ রে বাপ, কঠিন অবস্থা। হ্যাঁ, সব নাজিহাল করে ফেলে দিছে। জুলাইয়ের পরে মুক্তিযুদ্ধ নিয়ে কথাই বলতে দেয়নি। কি মুক্তিযুদ্ধ নিয়ে বললে সে ভারতের দালাল? শুয়ারের বাচ্চা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে ভারতের দালাল না? রাজাকারের বাচ্চারা কি একটা ট্রেন্ড শুরু করছিল। প্রথম যখন বলা শুরু করলাম তখন বললো যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি হবে না। আরে হ্যাঁ, রাজাকারদের নিয়ে বললে রাজনীতি হবে? কি বলা শুরু করলো? রাজাকার পরিচয় সম্মানের। তাহলে রাজাকার পরিচয় সম্মানের আর মুক্তিযুদ্ধ পরিচয় অসম্মানের? তাই তো করছে, জুতার মালা দিছে মুক্তিযোদ্ধাদের, কম বেইজ্জতি করছে। তা বাংলাদেশের মানুষ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মানই করে, বাংলাদেশের মানুষ যদি মুক্তিযোদ্ধাদের ঘৃণা করে, তাহলে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো ঘোষণা দিয়ে গেছে, বীর শ্রেষ্ঠরা তো মারা গেছে, তাই না? এর পরবর্তীতে পদকিত বীর উত্তম,
তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বীর উত্তম, তাই না? জি, তার মানে বীরদের মধ্যে সেরা বীর। হ্যাঁ, তাহলে সেই সেরা বীর, মুক্তিযুদ্ধের সেরা বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহলে বাংলাদেশের মানুষ যদি মনে করে রাজাকার পরিচয়ই সম্মানের, তাহলে মুক্তিযোদ্ধার সন্তানকে কেন নির্বাচিত করলো? হ্যাঁ, দেশ উল্টে গেছে, এখন উল্টা পথে হাঁটবে। এতদিন মানুষ ঘোড়া পিঠে চড়ছে, এখন কি ঘোড়া মানুষের পিঠে হাঁটা শুরু করবে নাকি? হ্যাঁ, ঘোড়ায় চড়িয়া মত্ত কি মদ্য হাঁটিয়া গেল, হ্যাঁ হাঁটিয়া চলিল। তো এই আর কি, এখন গালিগালাজ শুরু করছে। তো গালিগালাজ দিয়া একটা কাজ কর। জামাত আমির যে এখানে ধরা, জামাতের আমির রোকন ধরা গেছে না, জেলা আমির ধরা গেছে, একটা কাজ কর, আমার গালি না দিয়ে ওই জামাত আমিরের মুখের জায়গায় আমার মুখটা বসাই দে, দিয়ে ভিডিও বানা যে এটা জামাতের আমির না, এটা তারেক দে। হ্যাঁ, গালি দিলে ওইটা কর। কি করছিলি তোরা ভাই, কি করছিলি? হ্যাঁ, এআই এর ভিডিও দিয়ে এবং মামলা করার হুমকি দিচ্ছে। যারা একটু প্রচার করছে, এক দল সমস্যা করলে আর এক দল প্রচার করবে, এটা খুবই স্বাভাবিক। শুধুমাত্র ফেসবুক পোস্টের জন্য তাদেরকে জারজ সন্তান বলছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, পতিতার সন্তান বলছে, এই জামাত শিবির রাজাকাররা বলছে। হ্যাঁ, অপরাধ করবে ওরা, অন্য কেউ একটু কথা বললে তাকে জারজ সন্তান বলবে, তাকে পতিতার সন্তান বলবে, ভারতের দালাল বলবে। হ্যাঁ, এটা কোনো কথা? আল্লাহর বিচার আল্লাহ কিভাবে করবে জানি না। সারা দেশের মুক্তিকামী মানুষকে এত বেশি বেইজ্জতি করছে, এত বেশি অপমান করছে, মানে আল্লাহর মার শেষ দিন নাকি কিনা কথা আছে না, দুনিয়ার বার। হ্যাঁ, আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহর মার দুনিয়ার বার, এরকম একটা কথা আছে না? তো জামাত এতদিন যে মানুষের উপর অত্যাচার করছে, ফ্যাসিবাদ বলেন। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ হলো ওই সত্তা, যেই সত্তার বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়। ভালো করে বোঝেন কিন্তু, ফ্যাসিবাদ ওই সত্তা, যেই সত্তার বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়। বাংলাদেশে মানুষ জামাতের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। তাই জামাত ওই ফ্যাসিবাদী সত্তা, যারা মানুষকে কথা বলতে দিতে চায় না, মানুষকে সাইবার হ্যারাসমেন্ট করে। এই ঘটনার পরে লক্ষ লক্ষ বট আইডি থেকে, 30-40 হাজার আইডি থেকে লাগাতার পোস্ট হয়েছে, যারা এটা পোস্ট করছে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। চিন্তা করতে পারেন, এরা মানুষকে সত্যটা বলতে দিতে চায় না। এরা এদের বট আইডি দিয়ে দেশে এস্টাবলিশ করতে চায় এদের নির্ভুলতা, এদের সততা প্রচার করতে চায়, এস্টাবলিশ করতে চায়। মেহেন্দিগঞ্জে কি করলো? মেহেন্দিগঞ্জে প্রথম যখন প্রবাসীর ঘরে পাওয়া গেল, ভাই মানুষের জীবনে মানে বদনা নিয়ে বাড়ির পিছনে গিয়ে পরকীয়ার ঘটনা অনেক ঐতিহাসিক, মানে প্রাগৈতিহাসিক। এইটা কেমন প্রাগৈতিহাসিক? অনেক দিনে, অনেক পুরনো সময়ে, মানে নারীকে আকৃষ্ট করার জন্য এক পুরুষ ফুল নিয়ে আসতো, আরেক পুরুষ মুরগির মাংস নিয়ে আসতো, আরেক পুরুষ একটা পশুর ঠ্যাং নিয়ে আসতো। এটা মানে সবাই মিলে একজন নারীকে, এইটা খুবই প্রাসঙ্গিক। মানুষের জীবনে ভুল করতেই পারে, মানুষ ভুল করবে। আমরা কথা বলতেছি না, আমাদের পরবর্তী জেনারেশন তারাও ভুল করবে, তার পরবর্তী জেনারেশন ভুল করবে, খুবই স্বাভাবিক। এই মানুষ ভুল করতে পারে, মানুষ বিভিন্ন কারণে ভুল করতে পারে, মানুষ ভুল করবে। কিন্তু এই ভুল করার পরে এই যে স্ট্যান্ডবাজি করে যারা এই ভুলটা ধরে, তাদেরকেই চরিত্র হনন, তাদেরকেই হয়রানি করা, তাদেরকে হুমকি ধামকি দেওয়া, এইটা কি ধরনের আচরণ? এটা কি ধরনের আচরণ জিজ্ঞাসা করছি, উত্তর দিতে পারবে না। জামাত আমির যখন বাচ্চাদের ধরে চুম্মাচাম্মি করতেছে, হ্যাঁ, এইটা মানে কি একটা অসভ্যতা, ডাইরেক্ট ঠোঁটে চুম্মা দিচ্ছে। তো আমি জামাতের আমিরের ইফতার প্রোগ্রামে গেছিলাম একবার। তো ইফতার প্রোগ্রামে গেছিলাম, ভালো করে শোনেন ঘটনাটা। আমরা সবাই রোজা আছি, ইফতারের আগে তো রোজায় থাকি আমরা, তাই না? ইফতারের আগে ঢুকছি, আমি জামাত অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছিল, জামাতের পক্ষে দু একটা কথা বলছি। জামাত আমির তো মহা খুশি আমার উপরে, রোজা থাকা অবস্থায় আমার হাতে চুমাচানি শুরু করে দিছে। মানে আমি তো ওখানে জায়গায় লজ্জা পেয়ে গেছি, কি অবস্থা, আমরা তো রোজা আছি এখনো। ছবি লাগবে, নিজের ছবি নিজে প্রচার করতে লজ্জা লাগবে, কারোর কাছে থাকলে আপনারা খুঁজে নেন, ঠিক আছে?
একই মানে আমাকে ওয়েলকাম করতেছে ওই সময়, তখন ওয়েলকাম করছে। এখন এখন তো আমি দুশ্মন। আমি দুশ্মনটা হইলাম কবে থেকে? আমি দুশ্মন হইছি কবে জানেন? যেদিন শিশির মনির আবরার ফাহাদের খুনিদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা হলো অ্যাক্টিভিস্ট মানুষ, না খায় থাকবো, তারপরেও অপরাধীকে সমর্থন করব না। আবরার ফাহাদের প্রতি জুলুম করা হয়েছে না? জুলুম করছে না শিশির মনির? কিন্তু জামাতের একটা খাসলত, ওদেরকে অপরাধ করলেও সংঘবদ্ধভাবে তাকে নির্দোষ প্রমাণ করবে। ওরা সংঘবদ্ধভাবে নির্দোষ প্রমাণ করবে ওদেরকে অপরাধ করলেও। আবার কোন দিন বিরোধ শুরু হয়েছে? যেদিন শিশির মনিরের এলাকায় নাবিল গ্রুপ, জামাত তো নাবিল গ্রুপকে দিয়ে ইসলামী ব্যাংক খায়, সেই নাবিল গ্রুপকে দিয়া এরকম ভাবে টাকা লুটপাট করে নাবিল গ্রুপের টাকা দিয়ে এলাকায় ত্রাণ দেয় শিশির মনির। তখন আমি প্রচার করছি, তখন এই দুই ঘটনায় বিদ্রোহ শুরু হয়েছে। তারপরেও চুপচাপ ছিলাম। কখন খেপে গেলাম? এই আমাদের পাশে রিপোর্টার্স ইউনিট, আমারও যাওয়ার সাহস হয়নি ওই সময়। পরবর্তীতে একটু পরে গেছি সাহস করে, যাই দেখি যে সবাই চলে গেছে। মুক্তিযোদ্ধাদের মাটিতে ফেলে লাথি মারছে। কোটা আন্দোলন করছি তাই বলে মুক্তিযোদ্ধাদের অসম্মানটা মেনে নেওয়া সম্ভব হয়নি। জায়গায় মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছে যে এই অমানুষদের কোনো মিনিমাম সাপোর্ট করা যাবে না। এবং জুলাই গণ অভ্যুত্থানে শুধু রাজনৈতিক বন্দীরা মুক্তি পায়নি, জুলাই গণ অভ্যুত্থানে এই আবরার ফাহাদের খুনিদেরকেও পালাতে সাহায্য করছে এই জামাত শিবির, জেলখানা থেকে পালাতে সাহায্য করছে এই শিশির মনিররা। এটা মনে রাখবেন। শেখ হাসিনার সময়ে যখন মিডিয়া এগুলো প্রচার করলো যে এই খুনিদের ফ্যামিলি জামাতের, তখন আমরা মনে করতাম যে শেখ হাসিনার মিডিয়া যা প্রচার করে সবই মিথ্যা, এরকম মনে করছি না আমরা? গুজব মনে করছি না? কিন্তু গণ অভ্যুত্থানের পরে সেই আবরার ফাহাদের খুনিদের পক্ষে যখন জামাত উঠে পড়ে লাগলো এবং এইটাকেই হক মনে করলো, জামাতের সমস্যা অন্যায়কে এরা হক মনে করে। আজকে ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব। এই যে মীর মুগ্ধ জুলাইয়ের শহীদ, তার মারা যাওয়ার আগে স্টেটমেন্টটা দেখান। সে কি জামাত শিবিরের অনুসারী ছিল? বলতেছে আজকে সে জামাত শিবিরের অনুসারী ছিল? সে জামাত শিবিরের বিরুদ্ধে পোস্ট করেছিল। অথচ জুলাইটাকে এমন ভাবে জামাত শিবির কবজা করে ফেলছে যে জুলাইয়ের সব ওদের ইজরাদার, ওরা জুলাইয়ের ইজরাদার। এবং এই জুলাইটাকে কিভাবে ব্যবহার করছে? জুলাইটাকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাই ফেলছে। জুলাইয়ের পরে বলা শুরু করলো যে রাজাকার পরিচয়ের সম্মানের, জীবনে বলার সাহস পাইতো? জুলাই কি বললো দেখেন, স্টেটমেন্ট গুলো দেখেন যে যে মুজিব বাহিনী কি না হলো কোন বাহিনীর অত্যাচারের কারণে নাকি হলো এই বাঘ-হানাদার বাহিনী গণহত্যা চালাইছে। মুজিব বাহিনী গঠন হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের শেষের দিকে গঠিত হয়েছে। আর পাক বাহিনী গণহত্যা চালাচ্ছে কত? 25 মাস রাত হচ্ছে। তাহলে মুজিব বাহিনী গঠিত হয়েছে শেষের দিকে আইসা, যে এই যুদ্ধ কয়েক বছর চলতে পারে, সেই কারণে মুজিব বাহিনী নামে আলাদা একটা বাহিনী দরকার। এই ধরনের একটা কনসেপ্ট থেকে মুজিব বাহিনী তৈরি হয়েছে। স্টেটমেন্ট দিয়েছে যে মুজিব বাহিনীর কারণে, মানে 1971 সালে গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য মুজিব বাহিনীকে সামনে ডেকে আনতেছে। এই ঐতিহাসিক ঘটনাগুলো এইভাবে নোংরামি করে এবং সবচেয়ে এরা যে কত বড় জুলুম। এরা বলে যে মুক্তিযুদ্ধের যে প্রজন্ম, সেই প্রজন্ম হলো নিকৃষ্ট প্রজন্ম। এই কথাগুলো যখন শুনি তখন জুলাই গণ অভ্যুত্থানে একজন কিছু তো ছোট ছোট কাজ করছি আমরা জুলাই যোদ্ধা বলি না বা আন্দোলনকারী বলি না, কিছু না, যতটুকু পারছি অবদান রাখছি। কোন ক্রুশিয়াল মুহূর্তে অবদান রাখছি খুব সুস্পষ্ট করে বলি। কোন ক্রুশিয়াল মুহূর্তে? যখন এই সমন্বয়করা আন্দোলনটা বন্ধ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে লাগেজগুলো গুছায়ে টয়লেট খেলতে চলে যাচ্ছিল,
তখন বুকে ধরফর করতেছিল যে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি সেই আন্দোলন মনে হয় শেষ হয়ে গেল। তখন ওইখান থেকে খাড়ার উপর ঘোষণা দিছি যে আবু সাইদ, মুগ্ধ, তাদের সাথে সংলাপ করতে হবে। এই সমন্বয়ক নামের বিকৃত মালদের সাথে সংলাপ করলে চলবে না। তখনই বলছিলাম লাশের সাথে বসতে হবে। লাশের সাথে বসতে হবে। এটা ফার্স্ট স্টেটমেন্ট ছিল আন্দোলন বন্ধ করার পরে। এবং আমরা, ওরা বলছে যে ওরা সরকার পতনের আন্দোলন করে না, কিন্তু আমরা সেই সময় বলছিলাম যে আমরা সরকার পতনের আন্দোলনটাই করি, সরকার পতনের আন্দোলনটাই করি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে লড়াই করলাম, সংগ্রাম করলাম। ওমা, সেই লড়াকু যোদ্ধা, সেই ছাত্রদল নেতা, সেই মাদ্রাসা শিক্ষার্থী, কারো কোনো সম্মান নাই, কারো কোনো সম্মানও নাই। দেখাতে পারবে কেউ যে কোনো মাদ্রাসা শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ পদে আসীন করছিল ডক্টর ইউনূস? মাদ্রাসাদের এত বড় ভূমিকা, কাউকে আসীন করছে দেখাতে পারবে? বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে সম্মানিত করছে ডক্টর ইউনূস, দেখাতে পারবে? পারবে না। কিন্তু এরা চক্রান্ত করে এমন একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাইছিল, যেই গোষ্ঠী শকুনের মতো বিভিন্ন সরকার পতনের অপেক্ষা করে, যে কখন কোন সরকার পতন হবে সুশীল হিসেবে হাজির হইয়া ক্ষমতা দখল করে ক্ষমতা এনজয় করবে। একটা গোষ্ঠী আছে, এরা হলো এই সমাজের শকুন, সুশীল না শকুন। সেই গোষ্ঠী জুলাই গণ অভ্যুত্থানের পরে ক্ষমতা দখল করে নিছে। সেই সুশীলদের গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই। ডক্টর রেজওয়ানাকে অসংখ্য মেসেজ নুরুল হক নূর দিছে, আমরা মেসেজ দিছি, আমি মেসেজ দিছি যে আমাদের অমুক প্রোগ্রাম, অমুক প্রতিবাদ প্রোগ্রামে আসেন না। আমার আত্মীয় অমুক হাসপাতালে, আমার স্বামী অসুস্থ, পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, জীবনে আসে নাই কোনো আন্দোলন সংগ্রামে, আসে নাই। হঠাৎ করে সামনে আইসা উপদেষ্টা হয়ে গেছে। হ্যাঁ, ফরহাদ মাদারের বউ জুলাই গণঅভ্যুত্থানে কি ভূমিকা দেখাতে পারবে? মুর্তজা ফারুকী গণঅভ্যুত্থানে কোন রাস্তা, কোন গলিতে ছিল দেখাতে পারবে? কে কে ছিল দেখাতে পারবে? দেখাতে পারবে না। কিন্তু উপদেষ্টা হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের জন্য সত্যিকার অর্থে যারা লড়াই করছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে মিনিমাম তাদের রেসপেক্ট করা হয়নি। 8,000 মানুষ শুধু কেরানীগঞ্জ আর কাশিমপুরে ছিল, সারা বাংলাদেশ মিলায়ে 11,000 বন্দী ছিল জুলাই গণ অভ্যুত্থানে। দেখাতে পারবে জুলাই কারাবন্দীদের নিয়ে একটা বড় সম্মেলন হয়েছে? এত এত জুলাই যোদ্ধা পরিচয় দেয়, কোন কারাবন্দী সহযোদ্ধাকে, কারাবন্দী মানে কি নর্মাল কারাবন্দী, যাকে যে থানা গ্রেপ্তার করতে সে থানাতে পিটায় লাল করে দিছে, একবারে ছালমাল তুলে দিছে, বেড়াইতে বেড়াইতে সব তছনছ করে দিছে। একটা স্মৃতিচারণ করি, আমাকে যখন ডিজিএফআই নিয়ে গেল, সেখান থেকে নিয়ে আবার র্যাব 1-এ রাখলো, সেখান থেকে র্যাবের মিডিয়া সেন্টার নিল, সেখান থেকে ডিবিতে নিল। এই পুরা প্রক্রিয়ায় মারতে মারতে মানে প্যান ট্যান সব নাপাক হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসছে, ডিবির কর্মকর্তা এই যে খিলগাঁও থানার, সে বলতেছে যে এই গোসল করো না, এত গন্ধ কিসের? আমাকে বলতেছে, আমি কি বলবো? তখন র্যাবের যারা আমাকে হস্তান্তর করতে আসতেছে, মেয়ে কথা কম কন, বোঝেন না কি হয়েছে? মানে এত বেশি অত্যাচার করছে, এত বেশি মারধর করছে যে এই প্যান্টের মধ্যে কতবার প্রস্রাব করছি, কতবার পায়খানা করে দিছি সেই খেয়াল নাই। এইরকম অত্যাচার করছে। সুলতান সালাউদ্দিন টুকু ভাই, ডিবি অফিসে ঢুকলাম, ঢুকতেই পড়ে যেতে লাগলাম। খুশু ভাই জিজ্ঞাসা করতেছে যে তারেক কি অবস্থা, বাবা একটু ধৈর্য ধরো, এভাবে বলতেছে। আমরা সবাই কষ্ট করতেছি, তুমি অনেক কষ্ট করতেছো। সেখান থেকে নিয়ে যেতেই গার্ডেনিতেই পড়ে গেলাম, পড়ে যেয়ে জ্ঞান হারাই ফেলছি। তারপর চোখ খুলে দেখি সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমার পা মেসেজ করতেছে। বুঝতে পারতেছেন, প্রতিমন্ত্রী এখন পা মেসেজ করতেছে। উনি অত্যন্ত অহংকার একটা মানুষ, কোনো অহংকার নাই। আমরা তো ছোট লোয়ার লেভেলের অ্যাক্টিভিস্ট, সে এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও আমরা কর্মী পর্যায়ে ওই সময় আমাদের এইসা পা টিপতেছে, মেসেজ করতেছে যেন স্বাভাবিক হই। বলতেছে ব্যথা একটু কমছে, তারপরে ওনার ব্যাগ থেকে ওষুধ বের করে আমাকে খাওয়াই দিল, এবং পুরোটা সময় উনি আমার টেক কেয়ার করলো। এরপর এবং আমি দেখছি ওনার কাছ থেকে শিখলাম যে কিভাবে কেউ বন্দিরা আসলে আদর যত্ন করতে হবে, কেয়ার করতে হবে, শিখলাম।
শিখে এর পরবর্তী থেকে আমিও ওনার পাশাপাশি যারাই এখানে গ্রেপ্তার হয়ে আসে এক একজন ছাত্রদল নেতাকে মারতে 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 বেদিশা জীবনের উপর দিয়ে গেছে। এই সুদি ইউনুস কোনোদিন কোন ছাত্রদল নেতাকে ডাইকে মিনিমাম সম্মান করছে? হ্যাঁ, যে তোমরা হলো লড়াই যাত্রাবাড়ি যাকেই ধরছে একজন ছাত্রদল নেতাকে একটা পাটা ফাড়ায়, মানে ও চোখ খুলতে পারতেছে না, অসুস্থ, হ্যাঁসরায় আবার উপরে নিয়ে যায় আবার মারে আবার দিয়ে যায়, আবার মারে আবার দিয়ে যায়, মারতে মারতে বেশ দিয়ে করে। জীবনে কোনোদিন তাদেরকে সম্মানিত করছে? জীবনে কোনোদিন তাদেরকে সম্মানিত করেনি। এই ডক্টর ইউনূসের যে সরকার, এইটা একটা মদের ক্লাবের মেম্বারদের সরকার ছিল। তারা একসাথে মদ খাইতো, একসাথে চিল করত এবং একসাথে পলিসি মেক করত, এবং এই পলিসি মেকাররা ষড়যন্ত্রমূলকভাবে এই সময়ের ক্ষমতা দখল করে।